আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি সুস্থ এবং ভালো আছো। আমরা নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার অধ্যায়টি শুরু করেছি। গত ক্লাসে আমরা জেনেছি মুনাফা কী, মুনাফার হার কী, প্রত্যাশিত এবং অর্জিত মুনাফার মধ্যে পার্থক্য। আজকের ক্লাসে আমরা জানব ঝুঁকি কী, ঝুঁকির প্রকারভেদ এবং ঝুঁকি তোমার পরিহারযোগ্য ঝুঁকি এবং অপরিহারযোগ্য ঝুঁকির মধ্যে পার্থক্য। তো জ্ঞান অনুধাবনের জন্য এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, প্লাস এমসিকিউ তো আমাদের কাজে লাগবে। তো এখন আমরা চলে যাচ্ছি তোমাদের বইয়ের 559 পৃষ্ঠায় 9.4 ঝুঁকির সংজ্ঞা বা ঝুঁকি কী। আচ্ছা, ঝুঁকি কী এটার সাথে আমরা আগেই পরিচিত। তারপরে দেখো, সাধারণত ঝুঁকি বলতে আর্থিক ক্ষতির সম্ভাবনাকে বোঝায়। অন্যভাবে বলা যায় ব্যবসা প্রতিষ্ঠান বা বিশেষ কোনো প্রকল্পের প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের পরিবর্তনশীলতাই ঝুঁকি। তাহলে আমরা যেটা বলতে পারি যে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের যে তোমার ব্যবধানটা হয় বা যেই তোমার পরিবর্তনশীলটা হয় সেটাকে আমরা কি বলছি, ঝুঁকি। আচ্ছা, এখানে কয়েকজন বিশেষজ্ঞ সংজ্ঞা দেওয়া আছে, যেমন এল জে গিটম্যান, সিপি জোন্স, জে.এফ ওয়েস্টেন, এন.ই.এফ ব্রিংহাম। তো এই তিনজনের সংজ্ঞা দেওয়া আছে। তোমাদের হুবাহু কারো সংজ্ঞা পড়ার দরকার নাই, তোমরা শুধুমাত্র এই লাইনটা দিয়েও ঝুঁকি সংজ্ঞা দিতে পারো। অথবা আমার মনে হয় যে সিপি জোন্সের যেই সংজ্ঞাটা, এটা অত্যন্ত সহজ। বিনিয়োগের প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফলের পার্থক্য সম্ভাবনাকেই ঝুঁকি বলে। তো এটাকেও তোমরা জ্ঞানমূলকের ঝুঁকি সংজ্ঞা হিসাবে পড়তে পারো, যে বিনিয়োগের থেকে বা বিনিয়োগের প্রকৃত ফলাফল থেকে যে প্রত্যাশিত ফলাফলের পার্থক্য হয় সেটাকে আমরা কি বলছি, ঝুঁকি। আচ্ছা, এটা তো আমরা সংজ্ঞা বললাম, তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই যে ঝুঁকিটা আসলে কী। দেখো, এখানে একটা উদাহরণ আছে। কোনো প্রকল্প হতে এবিসি কোম্পানি 10% হারে আয় পাবে বলে আশা করছে, কিন্তু দেখা গেল তার অর্জিত আয় 8%। তো দেখো, কোনো একটা কোম্পানি প্রকল্প থেকে 10% আয় প্রত্যাশা করছে, কিন্তু আয় পেয়ে গেল কত, 8%। এই যে প্রত্যাশিত আয়ের সাথে অর্জিত আয়ের যে পার্থক্যটা সৃষ্টি হয়েছে, এই যে পার্থক্য বা পরিবর্তনশীলতা, এটাকে আমরা কি বলছি, ঝুঁকি। আর ঝুঁকিকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং বিভেদাঙ্ক বা সিবি দ্বারা পরিমাপ করে থাকি। তাহলে ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের জ্ঞানমূলকে আসে তাহলে আমরা শুধু সংজ্ঞা দেব, অনুধাবনে আসলে আমরা এই উদাহরণ টুকু দিয়ে এই লাইনটা পর্যন্ত দিতে পারি। আর এই যে ঝুঁকিকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা বিভেদাঙ্ক বা সিবি দ্বারা পরিমাপ করে থাকি, এটা আমাদের প্রায় এমসিকিউতেই চলে আসে যে নিচের কোনটি দ্বারা ঝুঁকি পরিমাপ করা হয়। তো এটা আমাদের এমসিকিউতেও কাজে লাগছে। তাহলে আশা করি সবাই ঝুঁকির সংজ্ঞাটা বুঝতে পারছো, যে প্রকৃতপক্ষে আমরা যেটা আশা করছি আর যেটা অর্জন করছি তার যে পার্থক্যটা আছে, সেই পার্থক্যটাকে আমরা বলছি ঝুঁকি। এখন দেখো, ঝুঁকির প্রকারভেদটা আমরা দেখব। ঝুঁকিকে দেখো, মোট যে ঝুঁকি, সেই ক নাম্বারে দেখো, অধ্যয়নে বিভিন্ন ধরনের ঝুঁকি শনাক্ত করা হয়েছে। অবস্থা ও প্রয়োগ ভেদে কিছু ঝুঁকি বেশি গুরুত্বপূর্ণ আর কিছু ঝুঁকি কম গুরুত্বপূর্ণ। নিম্নের ঝুঁকির প্রকারভেদ আলোচনা করা হলো। তাহলে এখন আমরা দেখব যে ঝুঁকির প্রকারভেদটা। প্রথমে দেখো, মোট ঝুঁকি বা টোটাল রিস্ক। এখন দেখো, প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম হওয়ার যে সম্ভাবনা তাকে মোট ঝুঁকি বলে। এখানে ঝুঁকি বলতে মোট ঝুঁকিকেই বোঝানো হয়েছে। আধুনিক আর্থিক বিশ্লেষকদের মতে মোট ঝুঁকি হচ্ছে কোম্পানির ঝুঁকি এবং বাজার ঝুঁকির যোগফল। এটাও আমাদের এমসিকিউতে প্রায়ই আসে। মোট ঝুঁকি হচ্ছে কোম্পানি ঝুঁকি আর বাজার ঝুঁকির যোগফল। তো এখনই তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কোম্পানি ঝুঁকি কী আর বাজার ঝুঁকি কী। তাহলে এরপরে আসলে পরের টপিক্সটাই চলে আসছে, যে কোম্পানি ঝুঁকি। আচ্ছা, তো বইয়ে যাওয়ার আগে আমি সহজ কথায় বলে নিই, যে ঝুঁকিগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, যে ঝুঁকিগুলো আমরা চাইলে কমাতে পারি, সেগুলোকে বলা হচ্ছে কোম্পানি ঝুঁকি। ঠিক আছে, দেখো, যেমন ধরো ব্যবসায় তারল্যের ঝুঁকি বা ব্যবসায় ঋণ গ্রহণ থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেই ঝুঁকি, এই ঝুঁকিগুলোকে আমরা
একটা স্পেসিফিক কোম্পানির সাথে যে ঝুঁকিগুলো জড়িত, চাইলেই কোম্পানি যে ঝুঁকিগুলোকে কমাতে পারে বা অ্যাভয়েড করতে পারে সেই ঝুঁকিগুলোকে আমরা বলছি কোম্পানি ঝুঁকি। তাহলে দেখো বইয়ের সংজ্ঞাতে কি বলেছে, বইয়ের সংজ্ঞাতে বলেছে কোম্পানির সাথে সম্পর্কযুক্ত ঝুঁকিকে কোম্পানি ঝুঁকি বলে। কোম্পানি ঝুঁকিগুলোর উৎস হলো ব্যবসায়ী ঝুঁকি, আর্থিক ঝুঁকি, তারল্য ঝুঁকি ইত্যাদি। কোম্পানি ঝুঁকি পরিহারযোগ্য, এই যে এই বিষয়টা কোম্পানির ঝুঁকি পরিহারযোগ্য, এটাও আমাদের এমসিকিউতে আসে যে কোম্পানি ঝুঁকি পরিহারযোগ্য কি পরিহারযোগ্য না। তাহলে দেখো পরিহারযোগ্য বলতে বোঝাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে এই ঝুঁকিটাকে কমাতে পারি। ধরো তুমি একটা ব্যাংক থেকে 1,00,000 টাকা ঋণ নিলে, সেখানে তোমার সুদ দিতে হবে 1,00,000 টাকায় 15% করে। তাহলে এই যে 15% করে তুমি যে সুদ দিচ্ছ, এটা তোমার সুদের হারের ঝুঁকি সৃষ্টি হচ্ছে বা সুদ পরিশোধের ঝুঁকি সৃষ্টি হচ্ছে। তো তুমি যদি চাও এই ঝুঁকিটাকে তুমি কমাতে পারো কিভাবে, তুমি যদি 1,00,000 টাকার জায়গায় তুমি 50,000 টাকা ঋণ নাও আর 50,000 টাকা তুমি শেয়ার ইস্যু করে অর্থায়ন করো, তাহলে কিন্তু তোমার এই যে সুদের হারের উপরে যে ঝুঁকিটা সৃষ্টি হলো এটা কমে যাচ্ছে। তার মানে কোম্পানি ঝুঁকি চাইলে যে কেউ পরিহার করতে পারে বা কমাতে পারে, আর এজন্য এই ঝুঁকিগুলোকে আমরা বলছি পরিহারযোগ্য ঝুঁকি। ঠিক আছে, তাহলে মোট ঝুঁকির একটা অংশ কোম্পানি ঝুঁকি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব বাজার ঝুঁকি নিয়ে। আমাদের পরের টপিকসটা হচ্ছে বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ক। এখন এই যে দেখো আমরা জানছি বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ক নিয়ে। কিছু কিছু ঝুঁকি আছে যেগুলো আমরা চাইলেও কমাতে পারবো না। এই ঝুঁকিগুলো দেশের অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থার উপরে নির্ভর করে। এই যে দেখো আমরা বর্তমানে যে করোনা সিচুয়েশনটা ফেস করছি, এখানে দেশে একটা মহামারী বা পুরো বিশ্বে যে মহামারী, এর কারণে অটোমেটিকলি আমাদের ব্যবসা বাণিজ্যে এবং চাকরিতে ঝুঁকি সৃষ্টি হয়েছে। অনেক ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হওয়ার উপক্রম। এই যে ঝুঁকিটা, এটাকে আমরা চাইলে অ্যাভয়েড করতে পারবো না। এটা একটা মহামারী, এটা চাইলেও আমরা অ্যাভয়েড করতে পারবো না। তাহলে যেই ধরনের ঝুঁকি আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না, সেগুলোকে আমরা বলছি মার্কেট রিস্ক বা বাজার ঝুঁকি। যেমন ধরো যদি হরতাল দেয়, দেশে যদি হরতাল ডাকে, হরতালের কারণে যদি তোমার কারখানার উৎপাদন কমে যায়, তাহলে এই ঝুঁকিটা কিন্তু তুমি চাইলে অ্যাভয়েড করতে পারবে না, কারণ হরতালটা তুমি চাইলেই বন্ধ করতে পারবে না। বা দেশে বন্যা হলো, বন্যা হওয়ার কারণে যদি সবজির ফলন কমে যায়, এর ফলে সবজির দাম যে বেড়ে গেল, এই যে বন্যার কারণে যে ঝুঁকিটা হলো, এইটাও তুমি চাইলে অ্যাভয়েড করতে পারবে না, কারণ এটা একটা প্রাকৃতিক বিষয়। তাহলে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক বা প্রাকৃতিক কারণে যে ঝুঁকিগুলো সৃষ্টি হয়, যেগুলো চাইলে মানুষ অ্যাভয়েড করতে পারে না, সেগুলোকেই আমরা বলবো বাজার ঝুঁকি বা অপরিহারযোগ্য ঝুঁকি। তাহলে আমরা দেখি বইতে কীভাবে বলেছে। দেখো বইতে বলেছে দেশের অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থা পরিবর্তনের কারণে বিনিয়োগকৃত সম্পত্তির মূল্য হ্রাস পাওয়ার যে সম্ভাবনা, তাকে বাজার ঝুঁকি বলে। সকল সিকিউরিটিরই বাজার ঝুঁকি আছে, সেটা বন্ড হোক বা সাধারণ শেয়ার হোক। বাজার ঝুঁকির উৎসগুলো হলো সুদের হার ঝুঁকি, অলরেডি তোমাদেরকে আমি সুদের হার ঝুঁকিটা বুঝিয়েছি। মুদ্রাস্ফীতি ঝুঁকি, বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার ঝুঁকি। তো এই যে দেখো কতগুলো ঝুঁকির উৎস দিয়েছে, যে এই কারণে আমাদের ঝুঁকিগুলো সৃষ্টি হচ্ছে। তো এরপরে দেখা, একজন বিনিয়োগকারী চাইলে বাজারে ঝুঁকি পরিহার করতে পারে না। যে কথাটা আমি আগেই বুঝালাম, যে কোনো মানুষ বা কোনো বিনিয়োগকারী চাইলেই বাজার ঝুঁকি পরিহার করতে পারবে না, কারণ এটা একটা দেশের হোল ইকোনমির উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে দেখো যেমন যদি শেয়ারের বাজার অনেক পরিমাণ কমে, তাহলে বেশিরভাগ শেয়ারের মূল্যে কমবে। আবার শেয়ারের বাজার বাড়লে শেয়ারের বাজার মূল্য বাড়বে, অর্থাৎ শেয়ারের বাজার মূল্য ওঠানামার কারণেই বাজার ঝুঁকির সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম, ঝুঁকি কি, ঝুঁকির প্রকারভেদকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা ছিল হচ্ছে আমাদের মোট ঝুঁকি, যেটার মধ্যে দুইটা অংশ ছিল, একটা ছিল তোমার হচ্ছে বাজার ঝুঁকি এবং আরেকটা ছিল তোমার কোম্পানি ঝুঁকি। তাহলে এই ছিল আমাদের মোট ঝুঁকির একটা তোমার কনসেপ্ট। তো এর পরের টপিক্সে যেটা চলে আসছে, যে পরিহারযোগ্য ঝুঁকি ও অপরিহারযোগ্য ঝুঁকির মধ্যে পার্থক্য।
ডিফারেন্সেস বিটুইন সিস্টেমেটিক রিস্ক অ্যান্ড নন সিস্টেমেটিক রিস্ক। অলরেডি আমি আমার আলোচনায় তোমাদেরকে বলে দিয়েছি যে পরিহারযোগ্য ঝুঁকি কী আর অপরিহারযোগ্য ঝুঁকি কী। তো যেহেতু আমি এটা নিয়ে অলরেডি বলে ফেলেছি, এটা তোমাদের বাসার পড়া থাকবে, তোমরা এটা পড়বে যে সিস্টেমেটিক রিস্ক আর নন সিস্টেমেটিক রিস্কের মধ্যে পার্থক্যটা কী। ঠিক আছে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের অনুধাবনের প্রশ্নে এসে থাকে, কাজে এটা পড়তে হবে। এবং এমসিকিউতেই আসে যে নিচের এটি কোন ধরনের ঝুঁকি। তো তুমি যদি এটা না বোঝো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা না যে নিচের এটা কোন ধরনের ঝুঁকি। এটা সবাই বাসায় পড়বে। আমি এর পরের টপিকসটা পড়াচ্ছি, ঝুঁকির উৎস এবং অনিশ্চয়তা। যে কোন কোন উৎস থেকে ঝুঁকিটা সৃষ্টি হচ্ছে সেটা এখন আমরা ডিটেলসে জানবো। দেখো, ঝুঁকির যে উৎসগুলো, এটাকে তিনটা অংশে আমরা ভাগ করে পড়ব। প্রথম অংশটাই হচ্ছে নির্দিষ্ট ফার্মের সাথে জড়িত ঝুঁকি। যে ফার্মের সাথে যে জড়িত ঝুঁকিগুলো সেটা আমরা প্রথমেই পড়ছি। নির্দিষ্ট ফার্মের সাথে জড়িত ঝুঁকিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ব্যবসায়িক ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। প্রথমে আমরা জেনে নিব ব্যবসায়িক ঝুঁকিটা কী। ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদি। এইসব পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকেই ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। যদি আমাদের জ্ঞানমূলকের প্রশ্নে আসে ব্যবসায়িক ঝুঁকি কী, তাহলে আমাদের উত্তর হবে পরিচালন খরচ মিটাবার অক্ষমতা থেকে বা পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকেই আমরা বলছি ব্যবসায়িক ঝুঁকি। পরিচালন বলতে এখানে ব্যবসা পরিচালনা করতে যেই খরচগুলো আছে, যেমন একটা ব্যবসা পরিচালনা করতে গেলে প্রথমেই লাগবে হচ্ছে ওই প্রতিষ্ঠানে বা ওই ব্যবসার জন্য কাঁচামাল ক্রয়। তো ওই কাঁচামাল বা ম্যাটেরিয়ালস বা মেটেরিয়ালস ক্রয়ের যে খরচটা, সেটাকে আমরা ব্যবসায়িক ঝুঁকির মধ্যে ফেলবো। এছাড়াও একটা প্রতিষ্ঠান চালাতে গেলে শ্রমিকদের বেতন দিতে হবে, অফিসের ভাড়া দিতে হবে, ইন্স্যুরেন্স খরচ দিতে হবে। এই ধরনের ব্যয় মেটাবার অক্ষমতা থেকে যদি আমাদের ঝুঁকি সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্যবসায়িক ঝুঁকি। ঠিক আছে, আর এক কথায় উত্তর হবে পরিচালন ব্যয় মেটাবার অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি ব্যবসায়িক ঝুঁকি। এর পরেরটা দেখো, আর্থিক ঝুঁকি বা ফিনান্সিয়াল রিস্ক। আর্থিক ঝুঁকি বা ফিনান্সিয়াল রিস্ক, কোনো প্রতিষ্ঠান যদি ঋণ নেয়, ঋণ বা তোমার অর্থ ধার করলেই হচ্ছে তোমার আর্থিক ঝুঁকিটা সৃষ্টি হবে। যেখানে বলা হয়েছে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার কারণে যে ঝুঁকির সৃষ্টি হচ্ছে তাকে আর্থিক ঝুঁকি বলে। যদি কোনো প্রতিষ্ঠানের ঋণকৃত মূলধন না থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের কোনো আর্থিক ঝুঁকি থাকবে না। একটা খুবই ইম্পর্টেন্ট লাইন, কোনো প্রতিষ্ঠান যদি ঋণ না নেয় বা ঋণকৃত মূলধন না থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের কোনো আর্থিক ঝুঁকি থাকবে না। ঋণ মূলধন যত বেশি হবে আর্থিক ঝুঁকিও তত বেশি হবে। মোট কথা, ঋণ নিলে আমাদেরকে ঋণের সুদ দিতে হবে এবং একটা নির্দিষ্ট মেয়াদ শেষে ঋণের টাকাটাও আমাকে ফেরত দিতে হবে। যেহেতু ঋণ নিলে ঋণের মেয়াদ আমার প্রতিষ্ঠানে লাভ হোক বা না হোক, নির্দিষ্ট সময় শেষে আমাকে ঋণের টাকা প্লাস সুদটা ফেরত দিতে হবে। এই কারণেই আমার হচ্ছে এটা আর্থিক ঝুঁকি সৃষ্টি করছে। আমি যদি ঋণ না নিই তাহলে আমার কোনো রকম আর্থিক ঝুঁকিও হবে না। তাহলে আমরা পরীক্ষায় দুইটার মধ্যে পার্থক্য কীভাবে করব? পরিচালনা ব্যয় যদি মেটাবার অক্ষমতা দেখি আমরা কোথাও, যে কোনো অফিসের পরিচালনা আমি খরচ মেটাতে পারছি না, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো ব্যবসায়িক ঝুঁকি। আর যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান ঋণ করে তার ব্যবসাটা করে, তাহলে ওই ঋণের টাকা প্লাস সুদ দেওয়ার যে একটা বিষয়, ওটার অক্ষমতা থেকে যে ঝুঁকিটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো আর্থিক ঝুঁকি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে একটা নির্দিষ্ট ফার্মের সাথে জড়িত ঝুঁকিগুলো, ক নাম্বারটা। এখন আমরা ঘ নাম্বারটা দেখব, শেয়ার হোল্ডারদের সাথে জড়িত ঝুঁকি। আচ্ছা, শেয়ার হোল্ডারদের সাথে জড়িত ঝুঁকি, প্রথম ঝুঁকিটাই দেখো, ইন্টারেস্ট রেট রিস্ক। যখন কোনো বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে তাদেরকে সুদের হার বা সুদ হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়।
কারণ বাজারে সুদের হারের পরিবর্তনের সাথে সাথে তাদের বিনিয়োগের মূল্য ওঠানামা করে। সুদের হার বাড়লে এইসব বিনিয়োগ অর্থাৎ বন্ড ডিবেঞ্চারের বাজার মূল্য কমে। এই লাইনটা আমরা পড়ব, আমাদের এমসিকিউতে আসে। সুদের হার বাড়লে বন্ড বিনিয়োগ বা ডিবেঞ্চারের বাজার মূল্য কমে, আর সুদের হার বাড়লে বাজার মূল্য বাড়ে। মোট কথা, যখন কোনো বিনিয়োগকারী বন্ড ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করবে তখনই তার সুদের হারের ঝুঁকি সৃষ্টি হবে। সুদের হার বাড়লে বাজার মূল্যটা তো হচ্ছে তোমার কমবে, আর সুদের হার কমলে বাজার মূল্য বাড়ে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি? সুদের হারের ঝুঁকি। আমরা এর পরের পৃষ্ঠায় যে দেখছি, পরের পৃষ্ঠায় আছে তারল্য ঝুঁকি। তারল্য বা লিকুইডিটি কি, এটা আমরা সবাই জানি। তারল্য বা লিকুইডিটি বলতে আমরা বোঝাচ্ছি নগদ টাকাকে। মানুষের জীবনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের নগদ টাকা বা তারল্য। একটা মানুষের যতই তোমার সম্পত্তি বা স্থাবর সম্পত্তি থাকুক না কেন, প্রয়োজনের সময় কিন্তু মানুষের নগদ বা তারল্যের পেছনে ছুটতে হয়। কারণ স্থায়ী সম্পত্তি বা স্থাবর সম্পত্তি দিয়ে তোমার বর্তমান যে ভোগ বিলাসিতা বা বর্তমান যে ডিমান্ডটা আছে সেটা আমরা কখনোই পূরণ করতে পারি না। এই জন্য নগদ বা তারল্য, সেটা ব্যবসা বলো বা ব্যক্তি জীবনে বলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ। ঠিক আছে, তাহলে তারল্য ঝুঁকিটা কখন সৃষ্টি হচ্ছে? যখন একটা সম্পদ সহজে নগদ টাকায় রূপান্তর করতে আমরা না পারি, তখনই হচ্ছে কি তারল্য ঝুঁকিটা সৃষ্টি হবে। যেমন ধরো, বিনিয়োগকারী যদি শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদি প্রয়োজন মতো সময়ে বা সুবিধাজনক সময়ে নগদ টাকায় রূপান্তর করতে না পারে, বা যেই দামে কিনেছে সেই দামের থেকে বেশি দামে বিক্রি করতে না পারে, তাহলেই কিন্তু তার তারল্য ঝুঁকিটা সৃষ্টি হবে। ঠিক আছে, তার মানে কোনো সম্পদ যদি সহজেই নগদ টাকায় মানে তোমার হচ্ছে রূপান্তর করা না যায়, তাহলেই হচ্ছে তারল্য ঝুঁকি সৃষ্টি হবে। একটা উদাহরণ দেই, যেমন ধরো তোমার কাছে একটা কোম্পানির শেয়ার আছে, তোমার হঠাৎ নগদ টাকার প্রয়োজন, তুমি খুব সহজেই শেয়ার মার্কেটে যেয়ে শেয়ারটা বিক্রি করে নগদ টাকাটা সংগ্রহ করতে পারবে। পক্ষান্তরে তোমার ঢাকায় একটা বাড়ি আছে, বাড়িটির মূল্য 10 কোটি টাকা, তোমার আজকেই মাত্র 10,000 টাকার প্রয়োজন। তো তুমি কি ওই বাড়িটা আজকেই বিক্রি করে টাকা নিতে পারবে? অবশ্যই পারবে না, কারণ একটা বাড়ি বিক্রি করা যথেষ্ট সময় সাপেক্ষ এবং ব্যাপার। তাহলে কোনটাতে তারল্য ঝুঁকি বেশি? অবশ্যই শেয়ারের তুলনায় যে কোনো জমি বা তোমার স্থাবর সম্পত্তিতে তোমার তারল্য ঝুঁকি বেশি। তোমার যত সম্পত্তি থাকুক না কেন, তুমি যদি সেটা নগদ টাকা রূপান্তর করতে না পারো বা নগদ টাকা রূপান্তর করতে তোমার সময় বেশি লাগে, তাহলে তোমার তারল্য ঝুঁকিটা সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে এই হলো মূল বিষয়টা। তারল্য ঝুঁকিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আমরা ভালো করে পড়বো। এটা আমাদের বিমার অংশে, এখানে আমাদের ফিনান্সে এখান থেকে প্রশ্ন কম আসে, জ্ঞানমূলকে আসে, কিন্তু বিমাতে আমাদের এই বিমার অংশে তারল্য ঝুঁকিটা প্রায় প্রশ্নে চলে আসে। আচ্ছা, এখন আমরা ঝুঁকির যে লাস্ট পার্ট, ফার্ম এবং শেয়ার হোল্ডারদের সাথে সম্পর্কিত যে ঝুঁকিগুলো আছে সেগুলো পড়ে নিব। দেখো, প্রথম ঘটনার যে ঝুঁকিটা আছে সেটা হচ্ছে বিশেষ ঘটনার ঝুঁকি বা ইভেন্ট রিস্ক। ধরো, সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো ঘটনার কারণে যদি কোনো ব্যবসাকে ক্ষতির সম্ভাবনা ফেস করতে হয়, তখন সেটাকে আমরা বলবো বিশেষ ঘটনার ঝুঁকি। ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি। অ্যাপেক্স শুজ তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ঢাকার হাজারীবাগে একটা ফ্যাক্টরি দিল। হঠাৎ করে সরকার আইন করলো যে ঢাকার মধ্যে কোনো জুতার ফ্যাক্টরি রাখা যাবে না, যত জুতার ফ্যাক্টরি আসে তা সব সাভার ইপিজেডে নিয়ে যেতে হবে। তাহলে দেখো, এটা কিন্তু অ্যাপেক্সের জন্য একটা অপ্রত্যাশিত ঝুঁকি। অ্যাপেক্স কিন্তু এটা কখনোই চিন্তাই করতে পারে না যে সরকার এই ধরনের একটা আইন করবে যে ঢাকার মধ্যে কোনো ট্যানারি বা জুতার ফ্যাক্টরি দেওয়া যাবে না। এরকম বিশেষ কোনো ঘটনার কারণে, সেটা সরকারি কোনো ঘোষণা হোক বা দেশের অর্থনৈতিক বা সামাজিক বা ক্রেতাদের রুচির পরিবর্তনের কারণেই হোক, হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনার ফলে যদি কোনো ঝুঁকির সৃষ্টি হয়, সেটাকে আমরা বলবো বিশেষ ঘটনার ঝুঁকি বা ইভেন্ট রিস্ক।
এরপর আমি চলে যাচ্ছি বিনিময়ের হার ঝুঁকি বা এক্সচেঞ্জ রেট রিস্ক। তো দেখো বিনিময়ের হার ঝুঁকিটা কি। আমরা সবাই জানি আমরা যখন ইন্টারন্যাশনালি ব্যবসাগুলো করি তখন আমাদের এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রার বিনিময় করতে হয়। তো এই মুদ্রার দামগুলো যখন ওঠানামা করে তখন কিন্তু আমাদের এক ধরনের ঝুঁকি সৃষ্টি হয়। যেমন এখানে তোমাদের বইতে একটা উদাহরণ আছে যে মনে করি একজন রপ্তানিকারক আমেরিকাতে $1000 পণ্য বিক্রি করলো। বর্তমানে $1 বিনিময় হার 85 টাকা, মানেই হচ্ছে $1 আমাদের দেশের টাকার মূল্যে হচ্ছে 85 টাকা। অর্থাৎ রপ্তানিকারক যদি $1000 এখন পায় তবে সে ওই ডলার টাকায় রূপান্তর করে 85,000 টাকা পাবে। কিন্তু রপ্তানিকারক ডলার পাবে 2 মাস পরে। সেই সময়ে $1 বিনিময় হার যদি 80 টাকা হয় তবে রপ্তানিকারকের 5,000 টাকা ক্ষতি হবে। মানে হচ্ছে যখন একটা কন্ট্রাক্ট করেছিল যে $1,000 পণ্য বিক্রি করলো তখন এক একটা ডলারের মূল্য ছিল 85 টাকা করে। হঠাৎ করে ডলারের মূল্যটা কমে 80 টাকা হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার 85,000 টাকার জায়গায় সে 80,000 টাকা পাবে। মানে এই যে এক্সচেঞ্জ রেটটা কমে যাওয়ার কারণে তার 5,000 টাকা ক্ষতি হচ্ছে। আর এই যে এক্সচেঞ্জ রেট কমে যাওয়ার কারণে তার 5,000 টাকা ক্ষতি হচ্ছে, এই ধরনের যে ঝুঁকি, এই ঝুঁকিটাকে আমরা বলবো বিনিময় হার ঝুঁকি বা এক্সচেঞ্জ রেট রিস্ক। এক্সচেঞ্জ রেট রিস্ক এটা অনেক ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক, এটা তোমরা ভালো করে পড়বে, প্রায় আসে পরীক্ষায়। এরপরে দেখো ক্রয় ক্ষমতার ঝুঁকি বা মুদ্রাস্ফীতি ঝুঁকি। আমরা প্রত্যেকেই সবাই জানি যে ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার বা ইনফ্লেশন জিনিসটা কী, ঠিক আছে, আমরা সবাই এটা জানি। তো দেখো তো ক্রয় ক্ষমতার ঝুঁকি বা ইনফ্লেশন বা তোমার মুদ্রাস্ফীতির ঝুঁকি কী। তো মুদ্রাস্ফীতি কী আমরা সেটা সবাই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলে দিই। যখন একজন মানুষের একই পরিমাণ টাকা দিয়ে আগের থেকে কম পরিমাণে পণ্য পায় বা কম পরিমাণে পণ্য বাজারে বিক্রি হয় তখন সেটাকে আমরা বলছি ক্রয় ক্ষমতার ঝুঁকি। ধরো আগে তুমি 30 টাকা দিয়ে 1 কেজি পটল পেতে, আর এখন তোমাকে 1 কেজি পটল কিনতে গেলে 80 টাকা দিতে হচ্ছে। এই যে তোমাকে একই পরিমাণের জিনিস আগের থেকে 50 টাকা বেশি মূল্য দিয়ে কিনতে হচ্ছে, এটাকেই আমরা বলছি ইনফ্লেশন বা ক্রয় ক্ষমতার ঝুঁকি। মানে তোমার পণ্যের কোয়ান্টিটি কিন্তু বাড়ছে না, কিন্তু তোমাকে সেম পরিমাণ বা সেম কোয়ান্টিটির জিনিস আগের থেকে বেশি পরিমাণ টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই ধরনের ঝুঁকিকেই আমরা বলবো ক্রয় ক্ষমতার ঝুঁকি বা ইনফ্লেশন তোমার ঝুঁকি। তাহলে এটা কিন্তু ব্যবসায়ীদের যেরকম ক্ষতিগ্রস্ত হয় এই ঝুঁকিটা দিয়ে, আমরা ব্যক্তি জীবনে সাধারণ যে গ্রাহকরা আছি বা সাধারণ যে কনজিউমাররা আছি তারাও কিন্তু এই মুদ্রাস্ফীতির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি বা ঝুঁকিতে থাকছি। তাহলে দেখো সেটা বলেছে কিভাবে মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট ঝুঁকি হচ্ছে ক্রয় ক্ষমতার ঝুঁকি। ক্রয় ক্ষমতার ঝুঁকি দ্বারা সকল সিকিউরিটি প্রভাবিত হয়। মুদ্রাস্ফীতির ঝুঁকির কারণে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। অবভিয়াসলি যেটা বললাম যে টাকার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, তাই না? কারণ আগে 1 কেজি পটল আমরা কিনতাম 30 টাকায়, এখন কতটা টাকার ক্রয় ক্ষমতা কমে গেলে আমাদেরকে 1 কেজি পটল কিনতে হচ্ছে 80 টাকা দিয়ে। তো এই জিনিসটাই হচ্ছে তোমার কি মুদ্রাস্ফীতির কারণে টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া। এই জন্যই এই ঝুঁকিটাকে আমরা বলছি ক্রয় ক্ষমতার ঝুঁকি বা মুদ্রাস্ফীতি ঝুঁকি, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের ঝুঁকি। তোমরা বুঝতেই পারছো এই ইনফ্লেশন বা পারচেজিং পাওয়ার এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে এটাও আমরা ভালো করে পড়ব। আমাদের লাস্ট ওয়ান হচ্ছে রাজনীতিক ঝুঁকি বা পলিটিক্যাল রিস্ক। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ঝুঁকির প্রকারভেদের। সরকারের কর নীতি বা অন্য নীতি পরিবর্তনের ফলে ফার্মের এবং বিনিয়োগের উপরে যে নেতিবাচক প্রভাব পড়ে তাই রাজনৈতিক ঝুঁকি। আমরা প্রত্যেকেই জানি যে সরকারের যে কর বা ট্যাক্স, এই নীতিটার উপরে ব্যবসার উপরে কিন্তু অত্যন্ত প্রভাব পড়ে, তাই না? আমরা হঠাৎ করে দেখি যে এই প্রোডাক্টের ধরো কেউ মোবাইলের ব্যবসা করছে, মোবাইল আনার ক্ষেত্রে ট্যাক্সটা বেড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে মোবাইলের দামটা বাড়িয়ে দিতে হবে।
বা বাচ্চাদের দুধ বলো, ডায়পার বলো, এই ধরনের প্রোডাক্টের দামও আমরা দেখি হঠাৎ করে খুব বেড়ে যায়। এগুলো কিন্তু কর বা ট্যাক্সের উপরে ডিপেন্ড করেই সেটা বেড়ে যায়। সেটা যেই দেশ আমদানি করবে সেই দেশেরও হতে পারে, প্লাস যেই দেশ রপ্তানি করবে সেই দেশেরও হতে পারে বিষয়টা। তো এই ধরনের কর বা অন্য অন্য যে সমস্ত তোমার বিষয় আছে, যেমন ধরো আমেরিকা আমাদের দেশে অনেক প্রোডাক্টের ফ্রি অ্যাক্সেস দিত। হঠাৎ করে যদি আমেরিকা বলে যে না, আমি এই সমস্ত প্রোডাক্টের ফ্রি অ্যাক্সেস এখন আর আমাদের কান্ট্রিতে দিব না, তাহলে কিন্তু ওই প্রোডাক্টের উপর একটা নেতিবাচক বা একটা খারাপ প্রভাব পড়বে। মানে মোট কথা হচ্ছে ওই প্রোডাক্টটা আর আগের মতো দামে আমরা দিতে পারবো না। এই ধরনের যে ঝুঁকিটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো পলিটিক্যাল রিস্ক বা রাজনৈতিক ঝুঁকি। তাহলে দেখো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই হচ্ছে আমাদের ঝুঁকির মূল প্রকারভেদ। তো এগুলো আমরা খুব ভালো করে পড়ব। যদিও আমাদের এই চ্যাপ্টারটা সম্পূর্ণই ম্যাথমেটিক্যাল বা তোমার হচ্ছে ম্যাথের চ্যাপ্টার, তারপরও আমরা থিওরি পড়ে রাখবো, কারণ কখনো কখনো দেখা যায় যে বোর্ডে ম্যাথের সাথে মিক্সড করে একটু থিওরিও চলে এসেছে। তো আমি আশা করি তোমরা ঝুঁকির এই প্রকারভেদগুলো সবাই বুঝতে পেরেছ। বাসায় সবাই কয়েকবার পড়বে। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো আমি এইখানেই শেষ করব। আগামী দিন আমি চেষ্টা করব তোমাদের অঙ্ক শুরু করার জন্য। এরপরে আমি আবার হচ্ছে যখন অঙ্কের মাঝে আরেকদিন আরেকটা থিওরি ক্লাস নিব। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।